দিস ইজ অস্থির ফিজিক্স। ওকে, তো আমাদের আগের লেকচার আমরা গ্রেডিয়েন্ট পর্যন্ত দেখেছি, এবার আমরা ডাইভারজেন্স দেখব এবং কাল দেখব। আচ্ছা, তাহলে এখন আমরা দেখব আমাদের ভেক্টর ক্যালকুলাসের আরেকটা খুবই ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ডাইভারজেন্স। আচ্ছা ঠিক আছে, এটার বাংলাও কিন্তু ডাইভারজেন্সই আমরা বলি। আচ্ছা, তো এই ডাইভারজেন্স বুঝতে হলে আমাকে একটা খুবই ইম্পর্টেন্ট টপিক বুঝতে হবে, একটা ইম্পর্টেন্ট নাম বুঝতে হবে আর কি। আচ্ছা, ফার্স্ট অফ অল আসো ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ড কাকে বলে? ভেক্টর ফিল্ড বলা হচ্ছে কোন একটা স্পেস বা স্থান বা রিজিয়ন, কোন একটা অঞ্চলের প্রত্যেকটা পয়েন্টে যদি একটা ভেক্টর রাশি বিদ্যমান থাকে। মনে করো এটা আমার একটা অঞ্চল, এটা হচ্ছে আমার একটা অঞ্চল বা স্পেস, এখানে প্রত্যেকটা পয়েন্টে যদি একটা ভেক্টর রাশি বিদ্যমান থাকে তাহলে ওই ভেক্টর রাশির জন্য আমরা বলি ওটা ভেক্টর ফিল্ড। আচ্ছা, তো মনে করো এখানে একটা ভেক্টর রাশি আছে। সো দেখো প্রত্যেকটা পয়েন্টে একটা ভেক্টর রাশি বিদ্যমান, তাহলে আমরা বলবো প্রত্যেকটা পয়েন্টে ইচ পয়েন্টে কি বিদ্যমান? ভেক্টর রাশি বিদ্যমান, ভেক্টর রাশি আছে। আচ্ছা, ভেক্টর রাশি আছে। তো ভেক্টর রাশি থাকা মানে কি রে? ভেক্টর রাশি থাকা মানে প্রত্যেকটা পয়েন্টে ওই রাশির একটা দিক আছে, তাই না? মনে করো আমরা বললাম যে এটা এক্স অক্ষের এদিকে যাচ্ছে, একটা দিক আছে, ঠিক আছে? তাহলে ভেক্টর রাশি বিদ্যমান বলতে ভেক্টর মানি তো একটা দিক আছে, তাহলে ওই রাশির কি আছে? একটা দিক আছে, তাহলে আমরা লিখলাম জাস্ট দিক আছে। আচ্ছা, দিক আছে। আচ্ছা, দিক আছে বলতে কি? সে কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, এটা বোঝাচ্ছে না? ওই ভেক্টর রাশিটা কোনো একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে বা কাজ করছে, এটা বোঝাচ্ছে। তো আমরা বলতে পারি দিক আছে বলতে বোঝাচ্ছে কোনো নির্দিষ্ট দিকে, কোনো একটা দিকে সে যাচ্ছে অথবা কাজ করছে। যাচ্ছে বললাম আপাতত, ঠিক আছে? যাও। আচ্ছা, কোনো কিছু যদি এরকম করে একটা দিকে যায়, মনে করো এটা একটা বিন্দু, ঠিক আছে? এই বিন্দুতে কোনো একটা ভেক্টর রাশি কাজ করতেছে, অর্থাৎ ভেক্টর রাশি কোনো একটা দিকে কাজ করতেছে। তোমরা সিম্পলি ধরে নিতে পারো যেটাকে পানির কণা ধরে নিতে পারো। এটা হচ্ছে একটা নদীর মধ্যে পানির কণা ধরে নিতে পারো। তাহলে আমরা আমাদের বোঝার সুবিধার্থে একটা উদাহরণ দিয়ে দিলাম, এটা হচ্ছে একটা নদী আর এগুলো হচ্ছে পানির কণা। তাহলে পানির কণা এবং পানির কণা এদিকে যাচ্ছে, তো এটা হচ্ছে পানির কণার বেগ বুঝাচ্ছি, পানির কণার বেগ বুঝাচ্ছি। আচ্ছা, ভেলোসিটি। তাহলে দেখো পানির কণা এদিকে যাচ্ছে, কোনো একটা দিকে যাচ্ছে। তো কোনো একটা ভেক্টর রাশি যদি কোনো একটা দিকে যায় তাহলে আমার কাছে কি মনে হবে? দেখো তো, আমার কাছে মনে হবে যে সে যাচ্ছে, যে দেখো এই প্রত্যেকটা বিন্দুতে কোনো একটা ভেক্টর রাশি একটা নির্দিষ্ট দিকে কাজ করতেছে, তার মানে সে কোনো একটা দিকে যাচ্ছে। আমার কাছে মনে হবে যে প্রবাহিত হচ্ছে। কোনো একটা নির্দিষ্ট দিকে কোনো কিছু যাওয়া মানে কি? বাতাস যাচ্ছে, মনে করো বেগ যাচ্ছে, তুমি যাচ্ছ, আমরা যাচ্ছি, এটা তারা বোঝাচ্ছে যে ফ্লো হচ্ছে, প্রবাহিত হচ্ছে। তাহলে কোনো নির্দিষ্ট দিকে যাওয়া, ভেক্টর রাশি কোনো নির্দিষ্ট দিকে যাওয়া, কথার অর্থ হচ্ছে প্রবাহিত হচ্ছে। ইংলিশে কি বলবো? ফ্লো। কোনো একটা ফিক্সড ডিরেকশনের দিকে যদি যায় সেটাকে বলবো ফ্লো হচ্ছে, ফ্লো। আচ্ছা, কোনো কিছু যদি ফ্লো হয় সেটা কেমন করে দেখায়? দেখো, আমি আরেকটা চিত্র আঁকতেছি ফ্লো বোঝানোর জন্য। এই যে মনে করে এদিকে যাচ্ছে, যে এটা একটা ফ্লো, এই যে যাচ্ছে ফ্লো, এই যে যাচ্ছে ফ্লো, এই যে যাচ্ছে ফ্লো, যাচ্ছে, এটা হচ্ছে ফ্লো, প্রবাহ, যাচ্ছে, ফ্লো। আচ্ছা, ফ্লো, এই যে প্রবাহ বা ফ্লো দেখতে কিসের মতো? কতগুলা রেখার মতো, রশ্মির মতো, এগুলোকে আমরা বলি রে বা রশ্মি। তাহলে প্রবাহিত হচ্ছে বা ফ্লো বললাম, ফ্লোটা দেখতে কিসের মতো? রশ্মির মতো মনে হয় আমার কাছে, রের মতো মনে হয় আমার কাছে, রের মতো রশ্মির মতো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে কোনো একটা ভেক্টর রাশির ফ্লো, কোনো একটা ভেক্টর রাশির রশ্মি বা ফ্লো, এটাকে বলা হচ্ছে ফ্লাক্স। এটাকে বলা হয় ফ্লাক্স, ফিজিক্সের ভাষায় এটাকে বলা হয় ফ্লাক্স। তাহলে আমরা একটা নতুন জিনিস শিখলাম, সেটা হচ্ছে ভেক্টর ফিল্ডে কি বিদ্যমান থাকে? ভেক্টর ফিল্ডে ফ্লাক্স বিদ্যমান থাকে। এখন প্রশ্ন হচ্ছে ফ্লাক্স জিনিসটা কি? ফ্লাক্স জিনিসটা হচ্ছে ভেক্টর রাশির ফ্লো। তাহলে হোয়াট ইজ ফ্লাক্স? ফ্লাক্স হচ্ছে ভেক্টর রাশির ফ্লো। তাহলে আমরা যে জিনিস বুঝলাম সেটা হচ্ছে কোনো একটা যদি ভেক্টর ফিল্ড থাকে, ভেক্টর ক্ষেত্র থাকে, তাহলে এখানে নিশ্চয়ই ভেক্টর রাশি থাকবে। হ্যাঁ, অবশ্যই ভেক্টর ফিল্ড তো ভেক্টর রাশি দ্বারা তৈরি। ওই ভেক্টর রাশি ওখানে একদিকে যাবে, তাহলে যাওয়া মানে হচ্ছে ফ্লো করা। এই যে ভেক্টর রাশির ফ্লোকে কি বলা হয়? ভেক্টর রাশির ফ্লোকে বলা হয় ফ্লাক্স। যেমন ফর এক্সাম্পল দিলে আরও ক্লিয়ার হবে। মনে করো আমার কোনো একটা বল ফোর্স একটা নির্দিষ্ট দিকে কাজ করতেছে, কোনো একটা বল ছড়াই দিছে, তাহলে এটা একটা ফ্লাক্স। আমি আরেকটা এক্সাম্পল তোমাকে দিই, তার আগে এটা আরেকবার বুঝাই দিচ্ছি। ভেক্টর রাশি, দেখো ভেক্টর ফিল্ড মানে হচ্ছে ভেক্টর রাশি আছে, প্রত্যেকটা বিন্দুতে ভেক্টর রাশি থাকলে সেটাকে ভেক্টর ফিল্ড বলি। ওই ভেক্টর ফিল্ডের বা ভেক্টর রাশি আছে, ভেক্টর ফিল্ডে একটা কি আছে? একটা দিক থাকবে, কারণ ভেক্টর রাশি মানে তো একটা মান, একটা দিক, ভেক্টর মানে তো দিক, তার নির্দিষ্ট দিক থাকবে।
এখন তার মানে একটা নির্দিষ্ট দিকে থাকা মানে হচ্ছে সে একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে অথবা কাজ করতেছে। তো কোনো একটা জিনিস যদি নির্দিষ্ট দিকে কাজ করে অথবা যায়, সেটা আমার কাছে প্রবাহ হচ্ছে মনে হবে, ফ্লো হচ্ছে মনে হবে। তো ফ্লোটা দেখতে কিসের মতো? একটা রশ্মির মতো মনে হয় না? ফ্লো, যে কোনো ফ্লো একটা রশ্মির মতো। এটাকে আমরা ফ্লাক্স বলি ফিজিক্সের ভাষায়। তাহলে ফিজিক্সের ভাষায় হোয়াট ইজ ফ্লাক্স আমরা কি বুঝতে পেরেছি? কোনো একটা ভেক্টর রাশির যে প্রবাহ সেটাকে ফ্লাক্স বলা হচ্ছে। কোনো একটা ভেক্টর ফিল্ডে ভেক্টর রাশির প্রবাহটাকে বলা হচ্ছে ফ্লাক্স। তাহলে ফ্লাক্স জিনিসটা কিন্তু আমাকে চিনতে হবে ডাইভারজেন্স বুঝতে হলে। ফ্লাক্স জিনিসটাকে আমরা চিনতে পারছি। তাহলে ফ্লাক্স জিনিসটা কি? কোনো একটা ভেক্টর ফিল্ডে ভেক্টর রাশির কোনো একটা দিকে প্রবাহ হওয়াকে বলা হচ্ছে কি? ফ্লাক্স। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দিয়ে ফ্লাক্স বোঝাই তোমাদেরকে। চলো একটা এক্সাম্পল তোমাদেরকে দিচ্ছি। আচ্ছা, একটা এক্সাম্পল দিলে তোমার কাছে ফ্লাক্সটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। ফ্লাক্স মানে হচ্ছে আসলে আর কিছুই না, ভেক্টর রাশির প্রবাহ। আচ্ছা ঠিক আছে, ওকে। সো একটা এক্সাম্পল দেখো। এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবীর ভূমি, এটা হচ্ছে ভূমি। আচ্ছা, গ্রাউন্ড। তাহলে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার গ্রাউন্ড। আচ্ছা, এবার এই জায়গায় একটা বস্তুকে রেখেছি। সো এই বস্তুটা সাথে আরও একটা বস্তুকে রেখেছি, সাথে আরও একটা বস্তুকে রেখেছি। এরা উপর থেকে নিচে পড়ছে, নিচে পড়ছে, নিচে পড়ছে অভিকর্ষ ত্বরণ জি এর কারণে, অথবা ওজন এম জি এর কারণে, ওজন এম জি এর কারণে, ওজন এম জি এর কারণে তারা নিচে পড়ছে। তাহলে দেখো তো, এই যে এই জায়গাটা যদি আমরা চিন্তা করি, এইটুকু জায়গা যদি আমরা চিন্তা করি, তাহলে এই স্পেস যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাবো এই স্পেসে প্রত্যেকটা পয়েন্টে এমজি নিচের দিকে কাজ করতেছে, প্রত্যেকটা পয়েন্টে এমজি নিচের দিকে কাজ করতেছে, প্রত্যেকটা পয়েন্টে এমজি ওজন নিচের দিকে কাজ করতেছে, ওয়েট নিচের দিকে কাজ করতেছে। তাহলে আমার কাছে মনে হবে ওজনের ফ্লো না এটা? ওজন এক ধরনের বল, তাহলে বলের ফ্লো না এটা? ওজনের ফ্লো বা বলের ফ্লো বলতে পারি। এই যে বলের ফ্লো বা ওজনের ফ্লো, এটাকে আমরা বলতে পারি বলের ফ্লাক্স, এটাকে আমরা বলতে পারি ওজনের ফ্লাক্স। ওজন তো এক প্রকার বল, তাই না? সো এটাকে আমরা বলতে পারি বলের ফ্লাক্স। এটাকে তুমি চাইলে বাংলায়ও লিখতে পারো ফ্লাক্স, বাংলায় ফ্লাক্স লিখলে এই যে ফ্লাক্স। ঠিক আছে, তার মানে ফ্লাক্স জিনিসটা কি? কোনো একটা ভেক্টর রাশির কোনো একটা দিকে প্রবাহটাকে বলা হচ্ছে ফ্লাক্স। এই ফ্লাক্স জিনিসটা আরও ভালো বুঝতে পারবে যখন তোমরা তড়িৎ ক্ষেত্র পড়বে, যখন তোমরা চৌম্বক ক্ষেত্র পড়বে। তড়িৎ ফ্লাক্স, চৌম্বক ফ্লাক্স, ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড ম্যাগনেটিক ফ্লাক্স, ওই জায়গায় এই জিনিসটা আরও ভালো বোঝা যায়। ওই জায়গায় তোমরা দেখবা ফ্লাক্সের সাথে আরেকটা জিনিস রিলেটেড, সেটা হচ্ছে ক্ষেত্র, ফিল্ড। এই যে আমরা বললাম না যে আমাদের এই যে ওজনের ফ্লাক্স বা বলের ফ্লাক্স বলছি, এটা কিন্তু কোনো একটা স্পেসে, কোনো একটা ভেক্টর ফিল্ডে। তার মানে তোমাকে যখন ফ্লাক্স বলবো বুঝতে হবে ফ্লাক্সটা কিন্তু কোনো একটা ভেক্টর ফিল্ডের, কোনো একটা ভেক্টর ফিল্ডে ভেক্টর রাশির প্রবাহ। ভেক্টর ফিল্ড হইতেই হবে, এই যে এটা একটা ভেক্টর ফিল্ড, কারণ এখানে প্রত্যেকটা বিন্দুতে একটা ভেক্টর রাশি বিদ্যমান। তাহলে কোনো একটা ভেক্টর ফিল্ডে যেখানে ভেক্টর রাশি বিদ্যমান, সেই ভেক্টর ফিল্ডে কোনো ভেক্টর রাশির প্রবাহটাকে বলা হচ্ছে ফ্লাক্স। তাহলে ফ্লাক্সের সাথে কিন্তু আরেকটা জিনিস নির্ভর করে, সেটা হচ্ছে ভেক্টর ফিল্ড। তাহলে ফ্লাক্স কার প্রপার্টি? ভেক্টর ফিল্ডের একটা প্রপার্টি, ভেক্টর ফিল্ডের একটা ধর্ম। ভেক্টর ফিল্ড হলে সেখানে ফ্লাক্স থাকবে, ভেক্টর ফিল্ড না হলে সেখানে ফ্লাক্স থাকবে না। ভবিষ্যতে কিন্তু এই ফ্লাক্সের বেসিকগুলো খুবই কাজে দিবে। তোমাকে কেউ ফ্লাক্সের বেসিক দিবে না, তোমাকে বলবে এটা ফ্লাক্স বলা হয়, কোন জিনিসটা ফ্লাক্স বলা হয় এই বেসিক তোমাকে কেউ দিবে না। আজকে আমি ভেক্টরে এই বেসিকটা দিয়ে দিয়েছি, সামনে দেখবে এই বেসিক দিয়ে তুমি সবগুলা কি করতে পারছো? কোপায় ভাঁজ করে দিতে পারতেছো। সামনে দেখবা এই জিনিসটা, তুমি দেখবা যে এই যে ফ্লাক্স জিনিসটা যে বেসিকটা আজকে তোমাকে দিলাম, সামনে যেখানে তুমি পাবা সব জায়গায় কোপায় ভাঁজ করে দিবা। তাহলে ফ্লাক্স, তাহলে একদম সহজ কথায় ফ্লাক্স কাকে বলে? একটা ভেক্টর ফিল্ডে, ভেক্টর ফিল্ড মানে যেখানে ভেক্টর রাশি থাকবে, তাহলে ভেক্টর রাশিতে একটা নির্দিষ্ট দিকে ফ্লো করবে, একটা নির্দিষ্ট দিকে যাচ্ছে বা কাজ করতেছে বলে মনে হবে। তাহলে ওই ভেক্টর রাশি যে যাচ্ছে বা কাজ করতেছে, এটাকে আমার একটা ফ্লোয়ের মতো মনে হবে, এই ফ্লোটাকে ফ্লাক্স বলা হচ্ছে। তাহলে ভেক্টর ফিল্ডে ভেক্টর রাশির প্রবাহকে ফ্লাক্স বলে। তাহলে আমি একদম আমার সামারি লাইনটা আবার লিখি, যে লাইনটা আমাকে মাথায় রাখতে হবে সে লাইনটা আমি আরও একবার লিখে দিচ্ছি। তাহলে ফ্লাক্স যদি আমাকে বলতে বলে যে ফ্লাক্স আসলে ফিলিং কি, ফ্লাক্সের ফিলিং কি? ফ্লাক্সের ফিলিংটা হচ্ছে ভেক্টর ফিল্ডে, ভেক্টর ফিল্ডে ফ্লাক্সের ফিলিং হচ্ছে ভেক্টর ফিল্ডে ভেক্টর রাশির প্রবাহ, ভেক্টর রাশির ফ্লো, ভেক্টর রাশির প্রবাহ অথবা ফ্লো। তাহলে ভেক্টর ফিল্ডে ভেক্টর রাশির প্রবাহ অথবা ফ্লোকে কি বলা হচ্ছে? ফ্লাক্স বলা হচ্ছে। আবার এখানে একক ক্ষেত্রফল একটা ইম্পর্টেন্ট বিষয়, যে একক ক্ষেত্রফলে কী পরিমাণ ভেক্টর, এগুলো বাদ দাও, এগুলো নিয়ে ঝামেলা। এটা আমরা তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রে তোমাদেরকে ক্ষেত্রফল কীভাবে রিলেটেড সেটা দেখাবো। আপাতত ভেক্টরে ক্ষেত্রফল লাগবে না, জাস্ট তুমি মাথায় রাখবে, শুধু তুমি মাথায় রাখবে কোনো একটা ভেক্টর ফিল্ডে ভেক্টর রাশির যে ফ্লো সেটাকে ফ্লাক্স বলা হয়। তাহলে আমরা একটু একবার মনে মনে বলে নিই তো, সব একবার মনে মনে বলো তো, মনে মনে না চিল্লা চিল্লা বলো তো সব একবার। ভেক্টর ফিল্ডে ভেক্টর রাশির যে ফ্লো সেটাকে ফ্লাক্স বলা হচ্ছে। ফ্লোয়ের সাথে ফ্লাক্সের মিল আছে, তাহলে ভেক্টর ফিল্ডে ভেক্টর রাশির যে ফ্লো সেটাকে ফ্লাক্স বলা হচ্ছে। তাহলে আমরা ফ্লাক্স জিনিসটা চিনে গেলাম। ফ্লাক্স জিনিসটা যদি চিনে যাই, এবার আমরা ডাইভারজেন্স জিনিসটা তোমাদেরকে ফিল দিতে পারবো।
চলো এবার ডাইভারজেন্স ফিল করা যাক। I tried so hard and got so far, but in the end it doesn't even matter. I had to fall to lose it all, but in the end it doesn't even matter. I tried so hard. অনেক শক্তিমান হাল ছেড়ে দেয়, হার মানে বহু দ্রুতগামী, জীবন যুদ্ধে জিতবে সেই, ভাববে যে জিতবো আমি। সবসময় আমরা জিতবো, আমরা পারবো, আমাদের পারতে হবে। এই কনফিডেন্স রেখে সবসময় কী করতে হবে, সবসময় নিজেকে মোটিভেটেড রেখে পড়াশোনার মধ্যে থাকতে হবে। ইন্টার লাইফে তোমাকে একটা কথা বলি, ওই যে আমরা যখন কোনো একটা আঙ্গুলে কোনো একটা পাথরকে বেঁধে ঘুরাই, এরকম করে ঘুরাই না আমরা, এই ঘোরানোর সময় দেখা যায় সব সময় ওই যে পাথরটা আমার হাত ছিটকে চলে যেতে চায়, রাইট? ইন্টার লাইফটা হচ্ছে এরকম। ইন্টার লাইফটা হচ্ছে তুমি হচ্ছে ওই পাথর, তোমাকে বারবার ঘোরাবে, যে ঘোরাবে সে হচ্ছে ইন্টারের পড়াশোনাগুলা, তোমাকে পড়াশোনা বারবার ঘোরাবে এবং তুমি বারবার ছিটকে চলে যেতে চাইবা। একবার ছিটকে গেলে ভাই, সুতা যদি একবার ছিঁড়ে যায় তাহলে শেষ। তোমরা এখন ইন্টারের দড়ি ধরেছো, রশি ধরে ঘুরতেছো পড়াশোনাকে কেন্দ্র করে। ইউর সেন্টারে এখন তোমার পড়াশোনা, তোমার ফোকাস এখন তোমার পড়াশোনা। হঠাৎ করে একদিন দেখবা তোমার এই দড়ি ছিঁড়ে গেল, তোমার ফোকাস শেষ হয়ে গেল, তোমার ফোকাস আর নাই, তুমি পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে গেছো। এরপরে আর কখনো তুমি ওই দড়িতে আসতে পারবা না। একবার যদি ইন্টারে কেউ পড়াশোনার যে সেন্টার বা ফোকাস সেই জায়গা থেকে যদি একবার বিচ্যুত হয়ে যায় তাহলে কিন্তু সে আর কখনো ফিরে আসতে পারবে না। তাই আমি বলি যে অনেক শক্তিমান হতে পারো তুমি, কিন্তু অনেক দ্রুতগামী হতে পারো তুমি, তুমি উসাইন বোল্ট হতে পারো, তুমি অনেক হাল্ক হতে পারো, কোনো সমস্যা নাই। তুমি পরাজিত হয়ে যেতে পারবে, মানে কোনো সমস্যা নাই। তুমি অনেক কিছু হইতে পারো, অনেক ট্যালেন্ট হইতে পারো, তুমি অনেক মেধাবী হইতে পারো, কিন্তু একবার দড়ি ছুঁড়ে গেলে তোমার এই মেধার কোনো কাজে আসবে না। কাজে সবসময় ওই দড়িটার মধ্যে থাকতে চেষ্টা করবা, তোমার সেন্টারে তোমার পড়াশোনাকে রাখবা অলওয়েজ, এবং হচ্ছে কখনোই যেন এই জায়গা থেকে বিচ্যুত না হও। আর বিচ্যুত হলেই আবার ফিরে চলে আসা, তাড়াতাড়ি ফিরে চলে আসতে হবে। ভাবতে হবে যে আমি পারবো, জীবন যুদ্ধে জিতবে সেই, ভাববে যে জিতবো আমি। সবসময় নিজেকে জিতবো আমি ভাবতে হবে, নিজেকে বুয়েট ভাবতে হবে, নিজেকে মেডিকেল ভাবতে হবে। না শুধু ভেবে বসে থাকলেও হবে না, ভেবে ওই অনুযায়ী অ্যাকশন নিতে হবে। আমাকে বুয়েটে চান্স পেতে হলে কী ধরনের হতে হবে সেটা আগে বুঝতে হবে, বুঝে ওই কাজগুলো করতে হবে। দেখবে আসলে তুমি পারবা। স্বপ্ন বুকের ভিতর বেঁধে তুমি কাজে নেমে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, ঠিক আছে? সো একটু বেসিক দিয়ে সব কিছু পড়ার চেষ্টা করো, বেসিক দিয়ে পড়াশোনা করার চেষ্টা করো। কারণ আরেকটা জিনিস কি জানো, যে তুমি পড়াশোনা করতেছো কিন্তু যদি তুমি মজা না পাও, তুমি কিন্তু যে কোনো মুহূর্তে দড়ি ছিঁড়ে চলে যেতে পারো। কারণ মজা না লাগলে, বিরক্ত লাগলে ভাই কে ওই কাজটা করবে? তাই তোমাকে সবসময় পড়ার মধ্যে মজা খুঁজে বের করতে হবে। এই মজাটা আসে কোন জায়গা থেকে? বেসিক থেকে। তুমি যখন একটা জিনিস বেসিক দিয়ে বুঝতে পারবা যে এই জিনিসটা কেন হচ্ছে, তা তোমার মজা লাগবে। তাই সবসময় পড়াশোনাটা করবে বেসিক দিয়ে, মজা খুঁজে খুঁজে, তাহলে দেখবে তোমার ভালো লাগতেছে। আর ভালো লাগলে তোমার কি দড়ি ছিঁড়ে চলে যেতে ইচ্ছে করবে না। বুঝাতে পেরেছি আমি? আচ্ছা ঠিক আছে, ওকে, মোটিভেশন পর্ব শেষ, এবার আবার পড়াশোনায় আসি। ও মনু, এবার দেখো ডাইভারজেন্স জিনিসটা দেখবো আমরা। তো মনে রাখবা সব কিছুকে আমরা তিনটা ভাগে ভাগ করে ফেলতেই পারি। একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে জিরো। যে কোনো কিছুকে আমরা সবসময় তিনটা ভাগে ভাগ করি, যে পজিটিভ, নেগেটিভ, জিরো, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের যে ডাইভারজেন্স আছে সেই ডাইভারজেন্সটাও কিন্তু আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, একটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, আর একটা হচ্ছে জিরো ডাইভারজেন্স। সো ডাইভারজেন্সকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে, পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স, জিরো ডাইভারজেন্স। আচ্ছা, সো আমরা একটা একটা করে দেখি ফার্স্ট অফ অল, তারপর লাস্টে গিয়ে একসাথে সামারি দেবো। তাহলে ফার্স্ট আসো পজিটিভ ডাইভারজেন্স। পজিটিভ ডাইভারজেন্স আসো, প্রথমত পজিটিভ ডাইভারজেন্স আসো। ওকে, আচ্ছা, পজিটিভ ডাইভারজেন্স সেটা কি জিনিস আমরা একটু দেখব। ওকে, একটু আগে আমরা ফ্লাক্স নিয়ে বললাম মোটামুটি, এখন বুঝতে আমাদের সহজ হবে। মনে করো ফার্স্ট অফ অল আমার কাছে একটা স্পেস আছে, এই যে আমার কাছে মনে করো একটা স্পেস আছে, এরকম একটা স্পেস আছে। আচ্ছা, স্পেস মানে কি ভাইয়া? স্পেস মানে মনে করো একটা নল নিলাম, একটা নল, ওইটাও স্পেস। যে কোনো স্থান, যে কোনো কিছু যার আয়তন আছে সেই স্পেস। ভাই আমরা সহজে স্পেস কীভাবে চিনব? যার আয়তন আছে সেটাই স্পেস। বুঝতে পেরেছো? আমার মানব দেহ, আমার একটা আয়তন আছে, আমার মানব দেহও কিন্তু একটা স্পেস। তাহলে এই যে এটা মনে করি একটা নল নিলাম, পানির নল, যার এদিকে ছোটো আর এদিকে বড়, এরকম একটা পানির নল নিলাম আর কি। আচ্ছা, সো এটাও কিন্তু আমার কি একটা স্পেস কিন্তু। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার এদিকে মনে করো পানি ঢুকবে, তাহলে পানি ঢুকলো, মনে করো পানির দুটা রশ্মি ঢুকলো, পানির দুটা রে ঢুকলো,
পানির দুইটা লাইন ঢুকলো, আমরা তো রশ্মি রে লাইন না বলে ফিজিক্সে কি বলবো, আমরা বলবো ফিজিক্সে ফ্লাক্স। আচ্ছা, আবার এদিকে বড় হয়, এদিকে পানি বেশি বের হলো, এটাই নর্মালি হয়। দেখা যায় যে এরকম যদি একটা নল নিই, যে নলের এই অংশটা ছোটো, নিচের অংশটা বড়, তাহলে দেখা যায় কি এখানে কম পানি ঢুকে আর এদিকে বেশি পানি বের হয়ে যায়, এরকম হয়। অথবা আবার দেখা যায় যে এই নলটা বড়, ওদিকে ছোটো, তাহলে বেশি পানি ঢুকে ওদিকে কম পানি বের হয়। আচ্ছা, তো এই যে মনে করো ফ্লাক্স যেটা ঢুকতেছে, এই যে ফ্লাক্স ইন, এটাকে নাম দিলাম ফ্লাক্স ইন, ইন মানে ঢুকতেছে, আর এদিকে বেরোয় যাচ্ছে, যেটা বেরোচ্ছে এটা হচ্ছে পানি বেরোচ্ছে, পানির ফ্লো। ফ্লো না বলে আমরা ফ্লাক্স বলছি। ফ্লাক্স শুনলে তোমাদের এখন আর ভয় পাওয়ার কিছু নাই, ফ্লাক্স মানে ফ্লো, ফ্লাক্স মানে ফ্লো, ফ্লাক্স মানে ফ্লো। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফ্লো, পানির ফ্লো, পানির প্রবাহ, তাহলে এটাকে আমরা বলবো পানির ফ্লাক্স। তাহলে ফ্লাক্স আউট। তোমরাই বলো ইন বড় না আউট বড়? আউট বেশি না, ইনের চেয়ে আউট বেশি না, তাই আমরা এটাকে গ্রেটার দেন দিব। তাহলে ফ্লাক্স ইন এরপর ফ্লাক্স আউট এই সম্পর্কে আছে। যদি কখনো এমন হয় যে যা ঢুকছে তার চেয়ে বেশি বের হয়, তাহলে আমাদের কি মনে হবে? আমাদের কি মনে হবে? আমাদের মনে হবে, এই যে দেখো আমি লিখছি কথাটা, মনে হবে, আমাদের মনে হবে, মনে করো কেউ একজন পুরো চিত্রটাকে দেখতেছে, সে টোটাল ফিগারটাকে সে একসাথে দেখতেছে, তাহলে তার কাছে মনে হবে যে ঢুকছে কম বেরোইছে বেশি, তাহলে তার কাছে কি মনে হবে? তার কাছে মনে হবে যে এই যে স্পেসটা আছে, এই স্পেসটা কি করতেছে? পানি ছড়াই দিচ্ছে, পানি ছড়াই দিচ্ছে। তাহলে মনে হবে সে কি করতেছে? ছড়াই দিচ্ছে, ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, ছড়িয়ে দিচ্ছে। ইংলিশে কি বলবো? স্প্রেডিং, স্প্রেড করতেছে, স্প্রেডিং, ছড়িয়ে দিচ্ছে মনে হবে আমার কাছে। তাহলে আমার এই স্পেসটা ছড়িয়ে দিচ্ছে, পানিটাকে ছড়িয়ে দিচ্ছে, ভেক্টর রাশিটাকে ছড়িয়ে দিচ্ছে, এটা আমার কাছে মনে হবে ছড়াই দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ছড়িয়ে দিচ্ছে, এই যে দেখো জিনিসটাকে ছড়িয়ে দিচ্ছে। ঠিক যেমন মনে করো যে ঝর্ণা, তোমরা অনেকে যে শিশু পার্কে গেলে ঝর্ণা দেখেছো না? ঝর্ণা কি করে দেখবা যে এরকম ঝর্ণা ভিতর থেকে উঠে এরকম করে আবার চারদিকে ছড়াই দেয়। ওই যে কিছু ঝর্ণা আছে না, ভিতর থেকে উঠে আসে, পানির ফোয়ারা, ফোয়ারা বলি যে, এই পানির ফোয়ারা বা ঝর্ণা এরকম করে উঠে এসে আবার এদিকে চারদিকে এরকম করে গুল করে ছড়াই দেয়। এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। পজিটিভ ডাইভারজেন্সের একটা প্র্যাকটিক্যাল উদাহরণ হচ্ছে ঝর্ণা, যে এরকম নিচ থেকে এসে ছড়াই দেয়। অথবা আমাদের বাথরুমে যে শাওয়ার আছে, শাওয়ার দেখবা যে এরকম করে ছোটো করে দিয়ে এবার আস্তে করে কি ওই ছড়াই দেয়, এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। তাহলে পজিটিভ ডাইভারজেন্স অ্যাকচুয়ালি কোথায় ব্যবহার করা হয়? পজিটিভ ডাইভারজেন্স অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ফ্লুইড ডাইনামিক্সে। ফ্লুইড ডাইনামিক্স মানে কি? ফ্লুইড ডাইনামিক্স মানে ফ্লুইড ডাইনামিক্স। ফ্লুইড ডাইনামিক্স বলতে বোঝাচ্ছে ফ্লুইড নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, পানি নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, এবং বায়ু নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, প্রবাহী নিয়ে যেখানে পড়াশোনা করা হয়, অর্থাৎ এটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের কাজ আর কি। এই পজিটিভ ডাইভারজেন্স বলো, নেগেটিভ ডাইভারজেন্স বলো, এগুলো ইঞ্জিনিয়াররা কাজ করে। যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তা আমারও এই কাজগুলো করতে হয়। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের একটা সাবজেক্ট হচ্ছে এই ফ্লুইড ডাইনামিক্স, এখানে তারা ডাইভারজেন্সগুলো পড়ানো হয়। তাহলে ডাইভারজেন্স, কনভারজেন্স যাই বলি না কেন, আরও যা যা আছে সবগুলো আসলে তোমাদের ইঞ্জিনিয়ারিং লাইফে প্র্যাকটিক্যালি দেখতে পাবা। তবে এখন কি এত প্র্যাকটিক্যাল দেখার দরকার নেই, আপাতত জাস্ট মাথায় রাখো যে আমরা ঝর্ণা দেখেছি না, ঝর্ণা ঢুকে অল্প ছড়াই দেয় বেশি, তাহলে আমাদের কাছে মনে হয় ঝর্ণা ছড়াই দিচ্ছে, ওটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। তাহলে আমার একটা নলে পানি ঢুকবে কম, ছড়াই দিবে সে বেশি, এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, ঠিক আছে। তাহলে ফ্লাক্স ইনের চেয়ে যদি আউট বেশি হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, ঠিক আছে। মনে হবে কি ছড়িয়ে দিচ্ছে, পজিটিভ ডাইভারজেন্স। আচ্ছা, আর মনে রাখবো কিভাবে? ডাইভারজেন্স, ডাইভার শব্দের অর্থ হচ্ছে ডাইভার্ট হয়ে যাচ্ছে, সে ছড়াই যাচ্ছে, ডাইভার্ট হয়ে যাচ্ছে। ডাইভারজেন্স মানে ছড়াই যাওয়া, ছড়িয়ে যাওয়া। তার মানে ডাইভার্ট শব্দ অর্থ হচ্ছে ছড়াই যাওয়া, ছড়িয়ে যাওয়া, ছড়াই যাওয়া, ছড়াই মনে রাখবো, ছড়াই যাচ্ছে, স্প্রেড হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে আমি ফাইনালে একবার সামারি দিচ্ছি, যদি যে পরিমাণ ফ্লাক্স ঢুকবে তার চেয়ে বেশি ফ্লাক্স বের হয় তাহলে সেটাকে বলবো পজিটিভ ডাইভারজেন্স। যে পরিমাণ ফ্লাক্স ঢুকবে তার চেয়ে বেশি ফ্লাক্স যদি বের হয় সেটাকে বলবো পজিটিভ ডাইভারজেন্স, অর্থাৎ ছড়িয়ে যাচ্ছে মনে হবে। আচ্ছা, এবার আসো পজিটিভ ডাইভারজেন্স নিয়ে 3টা লাইন লিখব। পজিটিভ ডাইভারজেন্স নিয়ে 3টা লাইন লিখব। একটা হচ্ছে কি, একটা লাইন হচ্ছে, দেখো তো একটা জিনিস ভালো করে খেয়াল করতো, এখান থেকে গিয়ে ছড়াই যাচ্ছে জিনিসটা। ছড়াই যাওয়া মানে কি? তার আয়তনটা বেড়ে যাচ্ছে, লাস্টে গিয়ে তার আয়তনটা বেড়ে যাচ্ছে। তাহলে পজিটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে আয়তন বেড়ে যায়, এটা তোমাদের বইও লেখা আছে, আয়তন বৃদ্ধি ঘটে, ওই ভেক্টর রাশির আয়তন বৃদ্ধি ঘটে। আচ্ছা, আয়তন যদি বেড়ে যায় কি হবে? দেখো আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, ঘনত্ব মানে ভর বাই আয়তন, এটা আমরা সবাই জানি, ঘনত্ব মানে ভর বাই আয়তন। এবং ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কটা কেমন? ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। দেখো ঘনত্বের সাথে আয়তনের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে ঘনত্ব বেড়ে গেলে কে কমে যাবে, আয়তন বেড়ে গেলে কে কমে যাবে? ঘনত্ব কমে যাবে, তাহলে ঘনত্ব হ্রাস পাবে, ঘনত্ব হ্রাস।
তাহলে পজিটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে আয়তনটা বেড়ে যায়, ঘনত্বটা হ্রাস পায়। কেন ঘনত্ব হ্রাস পাচ্ছে এটা ফিল করা যায়। দেখো এখানে জিনিসটা দেখো, এই জায়গায় খেয়াল করো, আস্তে আস্তে জিনিসটা ঢুকছে, সব একসাথে পানির ফ্লো সব একসাথে ঘন হয়ে ঢুকছে, চেপে চেপে ঢুকছে, ও জায়গা কম, চেপে চেপে ঢুকছে, এদিকে ফাঁকা পাইছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এই যে ফাঁকা, তার মানে এই জায়গায় ঘন বেশি ছিল, এই জায়গায় আস্তে আস্তে ফাঁকা হয়ে গেছে। এভাবেও জিনিসটা ফিল করা যায়। অথবা আমরা জাস্ট মনে রাখতে পারি যে জিনিসটার আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বেড়ে গেলে ঘনত্ব কমে যাবে, কারণ আয়তনের সাথে ঘনত্ব ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে পজিটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে 3টা লাইন আমার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স মানে কোনো কিছু ছড়িয়ে যাচ্ছে, তারপর হচ্ছে আয়তন বৃদ্ধি পাচ্ছে, তারপর হচ্ছে ঘনত্ব হ্রাস পাচ্ছে। তাহলে পজিটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে 3টা লাইন আর একটা শর্ত। শর্তটা কি? পজিটিভ ডাইভারজেন্সের শর্তটা হচ্ছে ফ্লাক্স ইনের চেয়ে ফ্লাক্স আউট বেশি হবে, অর্থাৎ যা ঢুকবে তার চেয়ে বেশি বের হবে। আর এই ক্ষেত্রে হচ্ছে আমার কি, তোমার মনে হবে জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, আয়তন বৃদ্ধি পাচ্ছে, ঘনত্ব হ্রাস পাচ্ছে, আয়তন বৃদ্ধি, ঘনত্ব হ্রাস, জিনিসটা ছড়িয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার পজিটিভ ডাইভারজেন্স। বুঝাতে পেরেছি? এবার আসো, পজিটিভ ডাইভারজেন্স যদি আমরা বুঝে যাই, তাহলে আমরা এবার নেগেটিভ ডাইভারজেন্স বুঝতে কোনো সমস্যাই হবে না আমাদের, এবং নেগেটিভ ডাইভারজেন্স বোঝার পরে নো ডাইভারজেন্স বুঝতে আমাদের আর কোনো সমস্যা হবে না। তাহলে নেগেটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হবে? তাহলে তোমরা বুঝতে পারছো নেগেটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে কি হবে। আমার হচ্ছে এই জায়গাটা বড় থাকবে আর এই জায়গাটা ছোট থাকবে, এই তো, এই একটা স্পেস, এর মধ্যে অনেকগুলা পানির ফ্লো বা ফ্লাক্স ঢুকবে, অনেকগুলো ফ্লাক্স ঢুকতেছে আর অল্প ফ্লাক্স বের হবে। আচ্ছা, তাহলে অনেকগুলো ফ্লাক্স ঢুকবে, ফ্লাক্স ঢুকবে বেশি, ফ্লাক্স ঢুকবে বেশি, তাহলে ফ্লাক্স যে ইন, সে ইনটা বেশি হবে ফ্লাক্স যে আউট আছে ওইটার চেয়ে। তো এটাকে আমরা বলছি নেগেটিভ ডাইভারজেন্স। সো এটা হচ্ছে আমাদের নেগেটিভ ডাইভারজেন্স। নেগেটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে তাহলে কী হবে? পজিটিভ ডাইভারজেন্সের উল্টো হবে। আচ্ছা, নেগেটিভ ডাইভারজেন্স, ঠিক আছে। ফ্লাক্স ইনের চেয়ে ফ্লাক্স আউটটা কী হবে? কম হবে, বেশি ঢুকবে, কম বের হবে। তো এতে আমার কি মনে হবে? এতে আমার মনে হবে, এতে আমার মনে হবে, এতে আমার মনে হবে জিনিসটা ঢুকে যাচ্ছে, জিনিসটা ঢুকে যাচ্ছে। এর আগে ছিল ছড়িয়ে যাচ্ছে, আর এখন হচ্ছে কি স্পেসে ঢুকে যাচ্ছে, স্পেসে ঢুকে যাচ্ছে। তো এটার একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিলে তোমার জিনিসটা বুঝতে পারবা। তোমরা কুয়ার কথা মাথায় রাখবা। কুয়ার মধ্যে কি হয়? বন্যা যখন হয়, বন্যা, কুয়ার মধ্যে পানি সবগুলো এক জায়গায় ঢুকে যায় না, এরকম করে সবগুলো পানি ঢুকে যাচ্ছে। অথবা তোমরা অনেক সময় দেখবা গ্রামে যখন যাও, গ্রামে বৃষ্টি দিলে কোনো একটা ফুটা দিয়ে দেখবা যে পানিগুলো এরকম ঢুকে যাচ্ছে, এরকম গুড় 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 করে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে ডাইভারজেন্সের একটা ভালো, নেগেটিভ ডাইভারজেন্সের একটা ফিলিং। যে কুয়াতেও আমরা দেখেছি যে কুয়াতে দেখা যায় সব পানি চারদিক থেকে এসে কুয়াতে ঢুকে যাচ্ছে, এটাই হচ্ছে আমার কি আসলে নেগেটিভ ডাইভারজেন্স। তো তোমাদেরকে অ্যানিমেশন দেখাবো এই জিনিসগুলোর অ্যানিমেশন দেখানোর পর তোমাদের আরও ভালো ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে হচ্ছে কি বলতে পারি আমরা? মনে হবে স্পেসে ঢুকে যাচ্ছে। আচ্ছা বলো তো, এক্ষেত্রে আমার আয়তন বেশি ছিল, কমে গেছে, তাহলে আয়তন কি বৃদ্ধি পাচ্ছে না আয়তন হ্রাস পাচ্ছে? আয়তন হ্রাস পাচ্ছে, আয়তন হ্রাস পাচ্ছে। আর ঘনত্ব কি হচ্ছে? ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। এটা মাথায় রাখবো অলওয়েজ যে আয়তন হ্রাস পেলে ঘনত্ব বৃদ্ধি পাবেই, ঠিক আছে। জিনিসটা আগে ফাঁকা ফাঁকা ছিল, এই জায়গায় বেরোয়ার সময় কনজেস্টেড হয়ে যাচ্ছে, তাহলে ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। কনজেস্টেড হওয়া মানে ঘন হওয়া, ঘন হওয়া মানে ঘনত্ব বৃদ্ধি পাওয়া। কোনো কিছু যদি আমার কি জায়গা কম থাকে তাহলে সেটা ঘন হয়ে যাবে, ঠিক আছে। কোনো কিছুর জায়গা কম থাকলে সেটা ঘন হয়ে যাবে, কনজেস্টেড হয়ে যাবে, ঘন হয়ে যাবে। তাহলে আয়তন হ্রাস, ঘনত্ব বৃদ্ধি, আর মনে হচ্ছে স্পেসে ঢুকে যাচ্ছে। তাহলে আমার পজিটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে ছিল ছড়িয়ে যাচ্ছে, আর নেগেটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে হচ্ছে ঢুকে যাচ্ছে। মনে রাখবো কিভাবে? ডাইভার্ট মানে হচ্ছে ডাইভারজেন্স। এই যে মনে করো আমার ওয়ার্ডটা খেয়াল করো, আমাদেরকে খেয়াল করো, ডাইভারজেন্স, ডাইভারজেন্স, ছড়িয়ে যাচ্ছে, ডাইভারজেন্স। তাহলে নেগেটিভ ডাইভারজেন্স মানে সে ছড়াচ্ছে না। নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে উল্টা। তুমি নেগেটিভ ভালো মানুষ, এ কথার অর্থ হচ্ছে তুমি খারাপ মানুষ। তুমি নেগেটিভ ভালো মানুষ, এ কথার অর্থ হচ্ছে তুমি খারাপ মানুষ, উল্টা হয়ে যাবে। তাহলে ডাইভারজেন্স মানে ছড়ায় যাচ্ছে, তাহলে নেগেটিভ ডাইভারজেন্স মানে ঢুকে যাচ্ছে। তাহলে নেগেটিভ ডাইভারজেন্স মানে ঢুকে যাচ্ছে, আয়তন হ্রাস, ঘনত্ব বৃদ্ধি, আর ফ্লাক্স ইনের চেয়ে ফ্লাক্স আউট, এই হচ্ছে কথা। এবার আসো জিরো ডাইভারজেন্স। জিরো ডাইভারজেন্স কাকে বলে খেয়াল করো এবার। জিরো ডাইভারজেন্স কাকে বলে খেয়াল করো। জিরো ডাইভারজেন্স খুবই সহজ, কোনো কিছু ঢুকবে না, কোনো কিছু বের হবে না, যা আছে তাই থাকবে। মানে যাই ঢুকবে তাই বের হবে। মনে হবে যে কোনো কিছু ঢুকছো না, বেরো হচ্ছে না, এরকম মনে হবে আর কি। এই যে যাই ঢুকছে তাই বেরোচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে এটা হচ্ছে আমার কি নো ডাইভারজেন্স, নো কনভারজেন্স, নো কনভারজেন্স, নো ডাইভারজেন্স। তাহলে জিরো কনভারজেন্সও বলতে পারো, নো ডাইভারজেন্স। আচ্ছা, নো ডাইভারজেন্স, আচ্ছা ঠিক আছে, ওকে। তো নো ডাইভারজেন্সের ক্ষেত্রে এই জিনিসটা আমার কিসের মতো মনে হয় বলো তো? নো ডাইভারজেন্সের কন্ডিশনটা কি? ফ্লাক্স ইন সমান ফ্লাক্স আউট, ফ্লাক্স ইন সমান ফ্লাক্স আউট। যে পরিমাণ ফ্লাক্স ঢুকবে সে পরিমাণ বের হবে, দুইটা সমান। এবং
এই ক্ষেত্রে খেয়াল করো তো, এক্ষেত্রে আমার কি কোনো আয়তন বৃদ্ধি পাচ্ছে? না, আয়তন বৃদ্ধি পাচ্ছে না। এক্ষেত্রে আয়তন বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে না। আয়তনও বলো ঘনত্ব বলো, আয়তন প্লাস ঘনত্ব, আয়তন প্লাস ঘনত্ব বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে না, চেঞ্জ হচ্ছে না এক কথায়। তাহলে এটার আয়তন চেঞ্জ হচ্ছে না, যা ছিল তাই আছে, ঘনত্ব যা ছিল তাই আছে, আয়তন এবং ঘনত্ব হ্রাস বা বৃদ্ধি হচ্ছে না। এবং আমার কাছে মনে হচ্ছে, দেখো তো, মনে হচ্ছে না যে এটা একটা সিলিন্ডার অথবা সলিনয়েড। তোমাদেরকে একটা ওয়ার্ড বলি, যে তোমরা অনেকেই নাম শুনছো সলেনয়েড, তোমরা এটা চুম্বুকে পড়াচ্ছ 9 10-এ। সলিনয়েড মানে তোমাদেরকে কেউ ভালো করে ফিল দেয় নাই, বুঝাই নাই। সলিনয়েড মানে কিছুই না, সলিনয়েড মানে সিলিন্ডারের আকারকে সলিনয়েড বলে। সিলিন্ডারের যে শেপ এটাকে বলি সলিনয়েড। সিলিন্ডার আকৃতির যে কোনো কিছুকে সলিনয়েড বলতে পারি। তাহলে সলিনয়েডের আরেকটা অর্থ কি? সিলিন্ডার। সিলিন্ডার, তাই তো, সিলিন্ডার। ইংলিশে বললে কীরকম হবে? সিলিন্ডার, সিলিন্ডার, সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, তাহলে দেখো তো, যদি আমার কোনো ডাইভারজেন্স বা কোনো নেগেটিভ ডাইভারজেন্স না থাকে, যাই ঢুকবে তাই বের হবে, তাহলে জিনিসটা দেখতে কিসের মতো মনে হবে? তাহলে মনে হবে এটা যেন একটা সলিনয়েড বা সিলিন্ডারের মতো। সিলিন্ডার মানে সলিনয়েড, তাহলে এটা একটা সিলিন্ডারের মতো বা সলিনয়েডের মতো। তাই এই যে নো ডাইভারজেন্স বা জিরো ডাইভারজেন্সকে বলা হয় সলিনয়েডাল। তাহলে এবার বুঝতে পেরেছো যে জিরো ডাইভারজেন্সকে কেন সলিনয়েডাল বলা হয়, নো ডাইভারজেন্স বা জিরো ডাইভারজেন্সকে বলা হয় সলিনয়েডাল। সলিনয়েডাল মানে হচ্ছে বোঝাচ্ছে সিলিন্ডার আকৃতির, অর্থাৎ তার কোনো আয়তন বাড়বো না কমবো না, সেম থাকবে, সিলিন্ডার আকৃতির, সিলিন্ডার, তাই এটাকে সলিনয়েডাল বলা হয়। তাহলে কোনো কিছু যদি জিরো ডাইভারজেন্স হয় তাকে সলিনয়েডাল কেন বলি? কারণ এটা দেখতে সলিনয়েডের মতো, তাই সলিনয়েডাল বলি। বুঝতে পেরেছো? তাহলে আয়তন বাড়বো না কমবেও না। তাহলে এই হচ্ছে আমার মোটামুটি ডাইভারজেন্সের পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স, জিরো ডাইভারজেন্সের ফিলিং। এবার আমরা সামারি দেখবো সেটার। চলো সামারি দেখি। আচ্ছা, সামারি খেয়াল করো ভালো করে, এক চার্টের মধ্যে সব নিয়ে আসবো, একটা চার্টের মধ্যে সব কিছু নিয়ে আসবে এবার। তাহলে চলো একটা চার্টের মধ্যে সব কিছু নিয়ে আসি। ফার্স্ট অফ অল হচ্ছে আমার কি, ডাইভারজেন্স কয় প্রকার? ডাইভারজেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, একটা হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স, আর একটা হচ্ছে জিরো ডাইভারজেন্স অথবা নো ডাইভারজেন্স। আচ্ছা, তোমাদেরকে একটু বলে রাখি, ডাইভারজেন্সের অপোজিট যে ওয়ার্ডটা আছে, ডাইভারজেন্সের অপোজিট ওয়ার্ডকে বলা হয় কনভারজেন্স। ডাইভারজেন্সের অপোজিট ওয়ার্ডকে বলা হয় কনভারজেন্স। আচ্ছা, খুবই সহজ, এটা বোঝা যায়। কোনো কিছু কনভার্ট হচ্ছে, কোনো কিছু ডাইভার্ট হচ্ছে। ডাইভার্ট হওয়া মানে ছড়াই যাওয়া, ডাইভার্ট হচ্ছে। আর কোনো কিছু কনভার্ট হচ্ছে। কনভার্ট হওয়া মানে হচ্ছে এক জায়গায় কেন্দ্রীভূত হওয়া। তাহলে এটা হচ্ছে ছড়িয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে কেন্দ্রীভূত হচ্ছে। ঠিক আছে? তাহলে নেগেটিভ ডাইভারজেন্স মানে হচ্ছে কনভারজেন্স। তাহলে যাহাই নেগেটিভ ডাইভারজেন্স তাহাই কনভারজেন্স, যাহাই নেগেটিভ ডাইভারজেন্স তাহাই হচ্ছে কনভারজেন্স। কারণ নেগেটিভ ডাইভারজেন্স মানে তো ছড়াচ্ছে না, নেগেটিভ ডাইভারজেন্স মানে তো কেন্দ্রীভূত হচ্ছে, এক জায়গায় জড়ো হচ্ছে, তাই এটাকে বলা হয় কনভারজেন্স। তাহলে ডাইভারজেন্স ওয়ার্ডটার অপোজিট ওয়ার্ড হচ্ছে কনভারজেন্স। তাই আমরা নেগেটিভ ডাইভারজেন্স সমান কনভারজেন্স বলতে পারি, কারণ নেগেটিভ ডাইভারজেন্স মানে তো ডাইভারজেন্সের বিপরীত, ডাইভারজেন্সের উল্টা, তাই এটাকে কনভারজেন্স বলা যায়। আচ্ছা, তাহলে পজিটিভ ডাইভারজেন্স এটা মানে হচ্ছে কি? তাহলে এবার খেয়াল করো, আমরা একটু একটা সামারি দিয়ে দিই তোমাদেরকে। খেয়াল করো, পজিটিভ একটা সামারি দিয়ে দিই। পজিটিভ ডাইভারজেন্সের বিএফ কী হবে? দেখো, বিএফ মানে বাংলা ফিলিং কী হবে? বাংলা ফিলিং হচ্ছে ছড়াচ্ছে, কেন্দ্রীভূত হচ্ছে, আর এটা হচ্ছে ছড়াচ্ছ না, কেন্দ্রীভূত হচ্ছে না, যা আছে তাই, যা আছে তোর দেয়া। আচ্ছা, যা আছে তাই। এর পরবর্তীতে এবার চলে আসো, বিএফ আমরা দেখলাম, এবার হচ্ছে জিএফ দেখব, গ্রাফিক্যাল ফিলিং। গ্রাফিক্যাল ফিলিং হচ্ছে এরকম করে একটা সার্কেল দিব, সার্কেল থেকে জিনিসটা ছড়িয়ে যাচ্ছে, এটা বুঝাবো। এই যে কুয়াতে যেমন ঝর্ণাতে যেমন ছড়িয়ে যায়, ঝর্ণা, ফোয়ারা, পানির ফোয়ারা, এটাকে বলতে পারি পানির ফোয়ারা বা ঝর্ণা। আচ্ছা, গ্রাফিক্যাল ফিলিংস দিচ্ছি তোমাদেরকে। আর এ জায়গায় হচ্ছে সবগুলা পানি এক জায়গায় এসে জড়ো হবে, তাহলে এটা হচ্ছে কুয়ার ক্ষেত্রে যেটা হয়, সবগুলো পানি এক জায়গায় এসে জড়ো হয়। আর এক্ষেত্রে হচ্ছে সিলিন্ডার, একদম একটা সিলিন্ডারের মতো, পানির পাইপের মতো, ঢুকে বের হয়ে যাবে, ঢুকে বেরোবে, যাই ঢুকবে তাই বের হবে। ওকে, এর পরবর্তীতে চলে আসে এবার গ্রাফিক্যাল ফিলিংস, বাংলা ফিলিংস শেষ। এবার হচ্ছে তোমাদের দুটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি? আয়তনের বিষয়টা মাথায় রাখতে হবে। সো আয়তন কি হয়? আয়তন বৃদ্ধি,
আর ঘনত্ব কি হয়, ঘনত্ব হ্রাস পায় পজিটিভ ডাইভারজেন্সের ক্ষেত্রে। এক্ষেত্রে আয়তন কি হয়, এক্ষেত্রে আয়তন হ্রাস পায়। তাহলে ঘনত্ব কি হবে, ঘনত্ব বৃদ্ধি পাবে, ঘনত্ব বৃদ্ধি পাবে। আর এই ক্ষেত্রে আয়তন কি হবে, নো চেঞ্জ। ঘনত্ব কি হবে, নো চেঞ্জ। আয়তন এবং ঘনত্ব নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তন হবে না, হবে না। এই জিরো ডাইভারজেন্সের আরেকটা নাম কি, সলেনয়েডাল, সলেনয়েডাল। এই পুরো একটা চার্টের মধ্যে ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স, জিরো ডাইভারজেন্স মোটামুটি চলে আসছে। আচ্ছা, তো আমি আরেকবার সামারি দিয়ে দিচ্ছি। ডাইভারজেন্স কয় প্রকার, 3 প্রকার। ডাইভারজেন্স কয় প্রকার, 3 প্রকার। ডাইভারজেন্স কয় প্রকার, 3 প্রকার। পজিটিভ, নেগেটিভ আর হচ্ছে জিরো। পজিটিভ, নেগেটিভ, জিরো। এখন ডাইভারজেন্সের বিপরীত তো কনভারজেন্স। তো নেগেটিভ ডাইভারজেন্স মানে তো ডাইভারজেন্সের বিপরীত, তাহলে সেটাকে কনভারজেন্স বলবো। আর জিরো ডাইভারজেন্সকে বলবো সলিনয়েডাল। এবার বাংলা ফিলিং খেয়াল করো। বাংলা ফিলিং হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স মানে ডাইভার্ট হয়ে যাচ্ছে, ডাইভার্ট ছড়ায় যাচ্ছে। নেগেটিভ ডাইভারজেন্স মানে কেন্দ্রীভূত হচ্ছে। আর জিরো ডাইভারজেন্স মানে যা আছে তাই, কোনো কিছু ছড়াচ্ছ না, বেরোচ্ছে না। এবার গ্রাফিক্যাল ফিলিংস খেয়াল করো। একটা বিন্দু থেকে ছড়িয়ে যাচ্ছে, একটা বিন্দুতে সব ঢুকতেছে, যাই ঢুকতেছে তাই বেরোচ্ছে। এবার খেয়াল করো আয়তন, এই যে আয়তন বেড়ে যাচ্ছে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে। এই যে দেখো, এই যে আর একটা ভালো ফিলিংস আছে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে। ডাল আমার খুবই পছন্দ, ডালের মধ্যে যত পানি ডালবা ডালের আয়তন বাড়বে, ডালটা পাতলা হবে, তাহলে ডালের ঘনত্ব কমবে। ডালের মধ্যে যত পানি ডালবো ডালের আয়তন বাড়তেছে, ডালের মধ্যে যত পানি ডালবো ডালের আয়তন বাড়তেছে। আর ডাল পাতলা হচ্ছে, পাতলা মানে কম ঘন, কম ঘন মানে ঘনত্ব কম। তাহলে ডালের মধ্যে পানি ডাললে ঘনত্ব কি হয়, কমে যায়। এটাই তো আয়তন বৃদ্ধি, ঘনত্ব হ্রাসের অস্থির ফিলিং, কি কও? ওকে, এবার আসো। তাহলে আয়তন বাড়লে ঘনত্ব কমবে, এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। তাহলে ডাল হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, ঠিক আছে। আবার ডাল থেকে তুমি পানিটাকে ফুট করে খেয়ে ফেললে অথবা পানিটাকে সাক করে ফেললে সেটা হবে নেগেটিভ ডাইভারজেন্সের উদাহরণ, কারণ পানি নিয়ে নিলে ঘনত্ব বেড়ে যায়, আয়তন কমে যায়। তাহলে দেখো, খেয়াল করে একটু ভালো করে। পজিটিভ ডাইভারজেন্স আয়তন বৃদ্ধি, ঘনত্ব হ্রাস। নেগেটিভ ডাইভারজেন্স আয়তন হ্রাস, ঘনত্ব বৃদ্ধি। আর জিরো ডাইভারজেন্স আয়তন প্লাস ঘনত্ব, কোনো পরিবর্তন হবে না। ও আমার ভাইরা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এই যে একটা কথা তোমাকে কই, এই যে পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স এবং জিরো ডাইভারজেন্স যে পড়ালাম, এত ফিলিংস দিয়ে পড়ালাম, তুমি একটু করে কষ্ট করে তুমি যত সার্ফার আছে একটু খবর নিয়ে দেখো, যত ইউটিউব চ্যানেল আছে, যত ফেসবুক আছে, যত যেখানে তুমি পারো খবর নিয়ে দেখো। এইরকম ফিলিংস দিয়ে যদি তোমার কেউ পড়ায়, আমি আর পড়াবো না। অতএব তোমাদের দায়িত্ব হবে এরকম ফিলিংস দিয়ে যেন সারা বাংলাদেশের সব মানুষ করতে পারে, তাই সবাইকে ধরে ধরে নিয়ে আসা। বুঝাতে পেরেছি? ঠিক আছে, আজকে এটুকুই। বাপ্পি ভাই চেইন পকেট সিস্টেম প্যান্ট পরতে খুব পছন্দ করেন। উনি যখন পকেটের চেইন খুলেন তখন অটো বিড়ি বের হয়ে উপরে হাতে চলে আসে। এটাই তাই। এটা সায়েন্স না আর্টস তা জানি না, তবে আমাদের বাপ্পি ব্রো ফিজিক্সের সূত্রের কোনো ধার ধারেন না। উনি ফিজিক্সকে বলেন আইডিসি, মানে আইতে আমি, ডিতে ডোন্ট আর সিতে কেয়ার। আই ডোন্ট কেয়ার। ডাইভারজেন্সের ফিল না হয় পেলাম ভাইয়া, বুঝতে পারলাম। এবার ডাইভারজেন্স নিয়ে আমাদের পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে, ম্যাথ কি আসবে, ম্যাথমেটিক্যাল কোনো অ্যাপ্রোচ আছে কি না, সেখানে আমরা দেখব ম্যাথমেটিক্যাল অর্থাৎ ইকুয়েশন দিয়ে বা ম্যাথ দিয়ে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ অফ ডাইভারজেন্সের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ আমরা এখন দেখব। ডাইভারজেন্সের ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ এখন দেখব। আচ্ছা, তাহলে এখন একদম সহজ ভাই, একদম সহজ কথা বলি। দেখো, ভেক্টর আছে, তার স্কেলার করমু, ভেক্টরের স্কেলার করমু। এই ভেক্টরকে স্কেলার করার যে নিয়ম সেটা হচ্ছে ডাইভারজেন্স। সোজা কথা শেষ। ভেক্টরকে স্কেলার করার যে নিয়ম সেটা হচ্ছে ডাইভারজেন্স। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফিলিংস। এর আগে গ্রেডিয়েন্ট কি করেছিল? স্কেলারকে ভেক্টর করার নিয়মটাকে বলছিলাম গ্রেডিয়েন্ট। স্কেলারকে ভেক্টর করার যে নিয়ম সেটাকে বলা হচ্ছে গ্রেডিয়েন্ট। ভেক্টরকে স্কেলার করার যে নিয়ম সেটাকে বলা হচ্ছে ডাইভারজেন্স। সোজা কথা শেষ। এখন তোমরা আমাকে বেসিক দিয়ে বলো, যে তোমাদেরকে তো আমি পড়াইছি, বেসিক দিয়ে বলো ভেক্টরকে স্কেলার করার একটা নিয়ম তোমাদেরকে আগেই শিখাইছি, ডট গুণন। ডট গুণন মানে দুটা ভেক্টরকে গুণ করব, গুণফলটা স্কেলার হয়ে যাবে। তাহলে তুমি ভেক্টর থেকে স্কেলার পেতে হলে ডট গুণন করতে হবে। বেসিক আছে আমাদের, খেলে দাও। জানা জিনিস দিও, জানা জিনিস বের করাই হচ্ছে ফিজিক্সের নিয়ম। খেলে দাও, কি করে দাও, খেলে দাও। তাহলে দেখো, আমার কাছে যে কোনো একটা ভেক্টর আছে, মনে করো বল, ফোর্স, এফ ভেক্টর আছে আমার কাছে, এফ ভেক্টর। তার সাথে আমরা ডট করব।
আরেকটা ভেক্টর অপারেটর যেটাকে বলা হয় নাপলা নাকি তপলা, তপলা না ভাই, তপলা না, নাপলা অথবা ডেল। এর নাপলা বা ডেল বা ভেক্টর অপারেটর যেটা স্যার হ্যামিল্টন আবিষ্কার করেছেন এবং গিবস নামকরণ করেছেন, এই নাপলা অপারেটরের সাথে যখন আমি ফোর্স ভেক্টরটাকে ডট গুণন করব তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডাইভারজেন্স অফ ফোর্স, ডাইভারজেন্স অফ এফ, এফ ভেক্টরটার ডাইভারজেন্স আমরা পেয়ে যাব। এবং এটা হবে একটা স্কেলার জিনিস, এবং এটা হবে একটা স্কেলার কোয়ান্টিটি, স্কেলার ফিল্ড, স্কেলার কোয়ান্টিটি, স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি বা রাশি বা ফিল্ড বলতে পারি। বুঝতে পেরেছি? তাহলে যে কোনো ভেক্টর অপারেটর দিয়ে যে কোনো ভেক্টরকে যখন আমরা ডট করব তখন আমরা ডাইভারজেন্স পেয়ে যাব। তাহলে ডাইভারজেন্স কাকে বলে? আমরা বলবো ডাইভারজেন্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন কি? ডাইভারজেন্সের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন হচ্ছে আর কিছুই না, ডাইভারজেন্স মানে হচ্ছে নাপলা দিয়ে কোনো ভেক্টরকে কি করা, নাপলা দিয়ে কোনো ভেক্টরকে ডট করা, নাপলা দিয়ে কোনো ভেক্টরকে ডট করাকেই আমরা ডাইভারজেন্সে বলি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ, এটা হচ্ছে কি ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। ওকে, সো আমরা জিনিসটা একটু খেয়াল করে দেখি। তাহলে আমাকে যখনই বলবে ডাইভারজেন্স অফ এফ বের করো, আমরা ভেক্টর অপারেটর জানি ডিডি এক্স আই, ডিডি ওয়াই জে, ডিডি জেড কে, এই যেটা হচ্ছে আমার ভেক্টর অপারেটর, তাহার সহিত ভেক্টরকে ডট করিলে ডাইভারজেন্স অফ ওই ভেক্টরটা পাওয়া যায়। তাহলে জাস্ট ভেক্টর অপারেটর দিয়ে ওই ভেক্টরকে কি করে দিব, ডট করে দিব, তাহলে আমরা মোটামুটি ডাইভারজেন্স পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। সো ভাইয়া ডাইভারজেন্সের একটা ম্যাথ যদি দেখাতেন। ডাইভারজেন্সের ম্যাথ দেখাবো, গ্রেডিয়েন্টের ম্যাথও দেখাবো, সবগুলো ম্যাথ দেখাবো শেষের দিকে গিয়ে। তবে এখন ছোট্ট করে একটা ম্যাথ দেখাচ্ছি। মনে করো তোমার কোনো একটা স্পেসের মধ্যে কোনো একটা ফ্লাক্স যাচ্ছে এই বরাবর, দেখো ফ্লাক্স যাচ্ছে, তাহলে এটা এক্স অক্ষ বরাবর যাচ্ছে না? আমি বললাম মনে করো বল যাচ্ছে, বল, তাহলে বল ভেক্টর সমান হবে এক্স আই। এক্স দ্বারা বোঝাচ্ছি এক্স অক্ষ বরাবর যাচ্ছে এক্স পরিমাণ, আর আই দ্বারা বোঝাচ্ছি এক্স অক্ষ বরাবর যাচ্ছে। মনে করো একটা ভেক্টর আছে এক্স আই, তাহলে আমাকে যদি বলে ডাইভারজেন্স অফ এফ কত, তাহলে ডাইভারজেন্স অফ এফ হবে, এফ এর ডাইভারজেন্স হবে আই ডিডি এক্স প্লাস জে ডিডি ওয়াই প্লাস কে ডিডি জেড লিখে ফেলবা, তাহার পরে ওই ভেক্টরকে ডট করিয়া দিবা। তাহলে আল্লাহর ওয়াস্তে কি আসে দেখো তো, ও আমার ভাইয়েরা কি আসে দেখো না, এই যে এই জিনিসটার সহিত যখন গুণ করব এক্স আইকে, তোমাদেরকে একটা করতে বলেছিলাম যার শোনে যার ভালোবাসা সেই তো মজা লুটাবে। তাহলে আয়ের সাথে আয়ের ভালোবাসা ভাই, আয়ের সাথে আয়ের ভালোবাসা ভাই, আয়ের সাথে আই গুণ হতে পারবে, আয়ের সাথে যে গুণ করলো আন্ডা, আয়ের সাথে কে গুণ করলো আন্ডা, ভালোবাসা না, এই কারণে। তাহলে আয়ের সাথে আই গুণ করলে কি পাওয়া যায়, এই যে দেখো আই আই মিলে 1 হয়ে যাবে, তাহলে আমরা পাবো ডি ডি এক্স আর এদিকে হচ্ছে এক্স, এই যে ডিডিএক্স আর এখানে এক্স, অর্থাৎ এই ডিডিএক্স অপারেটরটা এক্সের উপর কাজ করবে আর আই আই মিলে 1 হয়ে যাবে। তাহলে এক্সের সাপেক্ষে এক্সের ডিফারেন্সিয়েশন তোমাদেরকে যেটা 1000 বার পড়াইছি, একই জিনিসের সাপেক্ষে একই জিনিসের ডিফারেন্সিয়েশন করলে 1, অথবা তোমরা পাওয়ার দিয়ে করতে পারো। এক্সের পাওয়ার হচ্ছে কেন 1, তো পাওয়ার সামনে আসবে, পাওয়ার 1 কমে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে আমরা সরাসরি বলতে পারি যার সাপেক্ষে তার ডিফারেন্সিয়েশন মানে 1, তাহলে এক্সের সাপেক্ষে এক্সকে করলে 1, তাহলে আমার অ্যান্সার কত 1, তাহলে আমার ডাইভারজেন্স কত 1, আমার ডাইভারজেন্স কত 1, আমার ডাইভারজেন্স কত 1। এই 1টা কি স্কেলার না ভেক্টর? স্কেলার, কিন্তু আমার যে বল ভেক্টরটা ছিল সেটা কি ছিল, ভেক্টর ছিল। তাহলে আমার এফ ফোর্স বল সেটা ছিল একটা ভেক্টর, আর আমরা অঙ্ক করে বের করলাম একটা স্কেলার জিনিস। তাহলে ভেক্টরকে স্কেলার করার নামই হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স করে দিলে ভেক্টর স্কেলার হয়ে যায়। এভাবে করে আমরা ডাইভারজেন্সের অঙ্কগুলো আরও দেখাবো, শেষের দিকে গিয়ে আরও কিছু দেখাবো আর কি। তো এই হচ্ছে মোটামুটি ডাইভারজেন্সের একটা ম্যাথ। আচ্ছা, এবার আমরা চলে যাব কাল। আমরা আমাদের ভেক্টর ক্যালকুলাসের একদম লাস্ট একটা টপিকে চলে এসেছি, সেটা হচ্ছে কাল। এটার উচ্চারণটা হবে কাল, মানে একটা রেপ আছে কার্ল 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 কার্ল। ওকে, তাহলে এটাকে কাল কাল বলবো, ঠিক আছে? আর যদি বেশি ভাই এত ঢং করতে ইচ্ছে না করে তুমি কাল বলিও, কাল। ওকে, হালা হালা রে হালা। ওকে, তাহলে এখন কাল জিনিসটা কি? ওই কাল জিনিসটা একদম সহজ, তোমাদেরকে বলছিলাম ভেক্টরকে ভেক্টর বানাবো। ওরে সাল্লা, ভেক্টরকে আবার ভেক্টর বানাবো। এই ভেক্টরকে ভেক্টর বানানোর পদ্ধতি হচ্ছে কাল। তো মনে করো আমার কাছে একটা ভেক্টর আছে এফ, তার সাথে আমরা কি করলে আবার ভেক্টর পাবো, ক্রস গুণন করলে। কাকে? ওই আমাদের ভেক্টর অপারেটর যেটা আছে নাপলা বা তপলা, সে তপলাকে যদি আমরা কি করি, ক্রস গুণন করে দিই, আমরা আরেকটা ভেক্টর পেয়ে যাব। ওই ভেক্টরটাকে বলা হচ্ছে কাল, কাল অফ এফ। তাহলে এফ ভেক্টরের কাল হবে কি, এফ ভেক্টরের কাল হবে ওই ভেক্টরের সাথে
ক্রস গুণন করা, ডট গুণন করলে ডাইভারজেন্স, ক্রস গুণন করলে কাল, ডট গুণন করলে স্কেলার পাচ্ছি না, তখন ডাইভারজেন্স, আর ক্রস গুণন করলে কাল, আর কিছু না। তাহলে কোনো একটা ভেক্টরকে যদি ভেক্টর অপারেটর দিয়ে ক্রস গুণন করি তাহলে আমরা কাল পেয়ে যাব। ভাইয়া এই কাল কি বোঝায়? কালের তাৎপর্য কি? কাল আমার কী কাজে আসবে? কালের তাৎপর্য বা সিগনিফিকেন্স হচ্ছে এটা বোঝায় ওই ভেক্টরের ঘূর্ণনশীলতা, ওই ভেক্টরের ঘূর্ণনশীলতা বোঝায়। এই যে ভাইয়া কীভাবে ঘূর্ণনশীলতা বোঝায়? এটা তো ভাই বিশাল প্যারা। এটা যে এই ফিলিংটা বুঝতে হলে তোমাকে থার্মোডাইনামিক্স এবং ফ্লুইড মেকানিক্সে মোটামুটি অনেক ভালোটুকু জ্ঞান থাকতে হবে। সো এটা তোমরা যদি কেউ ইঞ্জিনিয়ার হও তাহলে সেক্ষেত্রে তোমরা হয়তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হলে তার একটা কোর্স আছে, ওই জায়গায় পড়বা। আর আমি একটা অ্যানিমেশন দিয়ে দিব, এই অ্যানিমেশনের মোটামুটি একটা কি আছে, ফিলিংস, হালকা পাতলা ফিলিংস আছে, আমি ডিপলি যাচ্ছি না। তাহলে কাল বলতে ঘূর্ণনশীলতাকে বোঝাচ্ছে, অর্থাৎ কোন একটা ভেক্টর ঘুরবে নাকি ঘুরবে না সেটা বোঝাচ্ছে। তাহলে মনে করো কোন একটা ভেক্টরের কাল যদি 0 হয়, কাল যদি আমার কি হয়, কাল 0 হলে ইফ কাল ইজ ইকুয়াল টু 0 দেন ওই ভেক্টরটা কি হবে না, ওই ভেক্টরটা যদি কারো কাল 0 হয় তাহলে ওই ভেক্টরটা কি ঘুরবে না, অর্থাৎ অঘূর্ণনশীল। ওই ভেক্টরটা হচ্ছে অঘূর্ণনশীল। তাহলে এটাকে আমরা কি বলবো? রোটেশনাল না, ইররোটেশনাল, রোটেট করবে না সে, নন রোটেশনাল, ইররোটেশনাল, আনরোটেশনাল, আমি জানি না কি হয়, আচ্ছা যাই হোক, নট রোটেশনাল। আচ্ছা, আর যদি কাল নট ইকুয়াল টু 0, কাল যদি 0 না হয় তাহলে ওই ভেক্টরটা ঘুরবে। মানে কি? ওই ভেক্টর ফিল্ডটা ঘূর্ণনশীলতা আছে, ওই ভেক্টর ফিল্ডের কি আছে? ঘূর্ণনশীলতা আছে। তো এই কাল নিয়ে তোমাদের খুব বেশি মাথা ব্যথা করতে হবে না, এই কাল নিয়ে জাস্ট প্রশ্ন আসবে কাল 0 আর 0 না, তোমাকে পরীক্ষায় প্রশ্ন করবে এই জিনিসটা ঘুরবে নাকি ঘুরবে না। তাহলে তুমি যদি দেখো কাল 0 হচ্ছে তাহলে ঘুরবে না, আর যদি কাল 0 না হয় তাহলে ঘুরবে। তো কাল কিভাবে বের করব? ক্রস গুণন করে দিব কোন একটা ভেক্টরকে, ভেক্টর অপারেটর দিয়ে ক্রস গুণন করার পর যদি 0 আসে তাহলে সে ঘুরবে না, আর যদি 0 না আসে তাহলে সে ঘুরবে। এটা হচ্ছে আমাদের কাল আর কি। এইটুকু, এর চেয়ে বিশাল লাগবো না, আসবো না। একটা অ্যানিমেশন দিব, অ্যানিমেশনের ডাইভারজেন্স, কাল, এই জিনিসগুলো তোমরা মোটামুটি হালকা পাতলা বুঝতে পারবে আর কি। তো এইটুকুই। তো আমাদের মোটামুটি ভেক্টর জিনিসটা শেষ। এবার তোমাদের ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কাল, ক্যালকুলাস থেকে ম্যাথ করানো বাকি। ম্যাথ দেখানোর পর মোটামুটি আমাদের ভেক্টরের আলহামদুলিল্লাহ বিদায় দিয়ে দিব এবং গতিবিদ্যা শুরু করবো।